আজকের এই গল্পটি আপনার হৃদয়ে এক নতুন অনুভূতির জন্ম দেবে। সৌদি আরবের সুবিশাল মরুভূমি, যেখানে ভাগ্য মানুষকে অপ্রত্যাশিত পথের পথিক করে তোলে। এই গল্পে এক ধনী শেখের ৫ রূপবতী কন্যার জীবন কিভাবে এক ছাগল চড়ানো বৃদ্ধের সাথে জড়িয়ে গেল এবং তাদের ভাগ্য কিভাবে সম্পূর্ণ নতুন মোড় নিল, তা আপনার মন ছুঁয়ে যাবে। সৌদি আরবের এক বিশাল মরুভূমি, যেখানে সোনার বালির ঢেউ দিগন্ত ছুঁয়ে যায়, আর সূর্যের প্রখর আলোয় সবকিছু ঝলমল করে। সেই মরুভূমির বুকে এক ঝলমলে সকালে ভ্রমণ করছিল ৫ সুন্দরী আরব কন্যা। তাদের বয়স প্রায় ৪০-এর কাছাকাছি, কিন্তু তাদের রূপ আর লাবণ্য যেন যৌবনের উচ্ছলতাকেও হার মানায়। যে কোনো পুরুষ এক পলক তাদের দিকে তাকালে নির্ঘাত তার মন হারিয়ে ফেলত। ফাতিমা, লায়লা, আমিনা, জয়নব আর সারা, এই ৫ বোন ছিল এক ধনী আরব শেখের গর্ব। তারা বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হলেও কখনো কখনো অ্যাডভেঞ্চারের নেশায় বেরিয়ে পড়ত। এবারও তারা এমন এক রোমাঞ্চের সন্ধানে বেরিয়েছিল, যা তাদের শহর থেকে অনেক দূরে মরুভূমির গভীর অংশে টেনে এনেছিল। কিন্তু বিধির লিখন কে খণ্ডাবে? তাদের বিলাসবহুল গাড়িটি আচমকাই মরুভূমির নরম বালিতে আটকে গেল। চাকাগুলো বালির গভীরে এমনভাবে দেবে গিয়েছিল যে এক চুলও নড়ছিল না। মরুভূমির তপ্ত সূর্য যেন তাদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে দিচ্ছিল। গরমে শরীর থেকে ঘাম ঝরছিল, আর বালির ধুলোয় তাদের মুখ ভরে গিয়েছিল। আরে, আরেকটু জোর লাগাও, এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। ফাতিমা, যে ছিল সবচেয়ে বাহসী, সে চিৎকার করে বাকিদের উদ্দীপ্ত করার চেষ্টা করল। তারা সবাই মিলে মরিয়া হয়ে গাড়িটিকে ঠেলতে শুরু করল। লায়লা, যার কোমর পর্যন্ত লম্বা চুল বাতাসে উঠছিল, সে ঘাড় ঘুরিয়ে প্রাণপণে ধাক্কা দিল, কিন্তু গাড়িটি একটুও নড়ল না। এটা তো পুরোপুরি ফেসে গেছে, মনে হয় কোনোভাবেই বের হবে না। আমিনা হতাশ হয়ে বালির ওপর বসে পড়ল। জায়নব এবং সারাও ক্লান্তিতে হাঁপাচ্ছিল, তাদের হাত বালিতে মাখামাখি হয়ে গিয়েছিল। ফাতিমা হতাশ হয়ে চারপাশে তাকাল। দৃষ্টিসীমার শেষ পর্যন্ত কেবল বালির বিশাল ঢেউ আর শূন্যতা। কোনো জনবসতি, কোনো মানুষ, কিছুই দেখা যাচ্ছিল না। এখন আমরা কি করব? সে প্রায় বিড়বিড় করে বলল। তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা নিরুপায় হয়ে গাড়ির পাশে বালির ওপর বসে পড়ল। সূর্য পশ্চিমে হেলে পড়েছে, গোধূলির লাল আভা মরুভূমিকে আরও রহস্যময় করে তুলছে। ভয় আর চিন্তা তাদের ঘিরে ধরল। ঠিক তখনই দূরের দিগন্তে একটি ক্ষীণ আকৃতি তাদের চোখে পড়ল। ধীর পায়ে এগিয়ে আসছিল এক বৃদ্ধ, তার সাথে একদল ছাগল। প্রথমে তারা সন্দেহ করেছিল, কিন্তু যখন বুঝতে পারল যে একজন মানুষ এগিয়ে আসছে, তাদের মুখে আশার আলো ফুটে উঠল। বাবাজি, ও বাবাজি! তারা চিৎকার করে ডাকতে ডাকতে বৃদ্ধের দিকে দৌড়ে গেল। তাদের মনে হল এই মরুভূমির বুকে তিনি যেন এক দেবদূত। বৃদ্ধ লোকটি, যার বয়স ৭০-এর কোঠায়, এমন সুন্দরী ৫ নারীকে দেখে হতবাক হয়ে গেল। তার ধূসর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। এ কি, মরুভূমির মাঝে এত সুন্দর মেয়ে? সে মনে মনে ভাবল, যেন সে কোনো স্বপ্নে বিভোর। তার সাদা দাড়ি, জীর্ণ পোশাক আর ধুলোমাখা চেহারা দেখে মনে হচ্ছিল তিনি বহু বছর ধরে এই মরুভূমিতে একাকী জীবন কাটাচ্ছেন। তার ছাগলের পালটিও তার পিছু পিছু দৌড়ে এলো। তাদের গলার ঘণ্টার শব্দে মরুভূমির নীরবতা ভেঙে গেল। বাবাজি, আমাদের গাড়ি বালিতে আটকে গেছে, দয়া করে আমাদের সাহায্য করুন। লায়লা মিনতি করে বলল। বৃদ্ধ তখনও ঘোরগ্রস্ত। মেয়েরা আবারও তাকে ডাকল, বাবাজি, কি হয়েছে? আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আহমেদ নামের সেই বৃদ্ধ এবার ধাতস্থ হলেন এবং মেয়েদের সাথে গাড়ির কাছে এলেন। তিনি নিজেও চেষ্টা করলেন গাড়িটিতে ঠেলতে, বালি খুঁড়লেন, কিন্তু বালির নরম স্তরে তার প্রচেষ্টা ব্যর্থ হল। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে নেমে আসছিল। আমিনা প্রায় কেঁদে ফেলল, বলল, এখন আমরা কি করব? রাত হয়ে গেছে, আর আমরা কোথায় যাব? বৃদ্ধ আহমেদ চিন্তাগ্রস্তভাবে মাথা নিচু করলেন। তার চোখ বারবার মেয়েদের দিকে যাচ্ছিল। বছরের পর বছর তিনি একাকী জীবন কাটিয়েছেন, আর এই ৫ রূপসী কন্যার উপস্থিতি তার নির্জন জীবনে এক নতুন শিহরণ জাগিয়েছিল। আহমেদ মৃদুস্বরে বলল, তোমরা আজ রাতে আমার কুঁড়েঘরে থাকতে পারো, এখানে কোনো বিপদ নেই, সকালে হয়তো কোনো উপায় বের করা যাবে। মেয়েরা রাজি হয়ে গেল। বৃদ্ধের মনে তখন খুশির ফোয়ারা ছুটছিল। কে জানে কত বছর পর সে কোনো নারীর মুখ দেখল। আহমেদ তাদের পথ দেখিয়ে নিয়ে চলল। অনেক বছর আগে এক ধূর্ত শেখ তাকে চাকরির লোভ দেখিয়ে সৌদি আরবে আনে,
কিন্তু পরে তাকে দাস বানিয়ে এই মরুভূমিতে ফেলে যায়। সেই থেকে আহমেদ ছাগলচড়ির জীবন কাটাত। তার কুঁড়েঘরটি ছিল মরুভূমির এক ছোট টিলার আড়ালে, কাঁচা মাটির দেয়াল আর পুরনো খেজুর পাতার ছাউনি দিয়ে তৈরি। মেয়েরা কুঁড়েঘরে এসে সামান্য স্বস্তি পেল। সেই রাতে আহমেদ এক কোণে বসে মেয়েদের দেখছিল। তারা যখন ঘুমাচ্ছিল, আহমেদ কাছে গিয়ে তাদের চুলে হাত বুলিয়ে মৃদুস্বরে বলত, এত সুন্দর মেয়েও হয়, আর এত রেশমের মতো চুল। তার মন যেন এই 5 রূপসীর মায়াজালে আটকে গিয়েছিল। সে ছাগলের তাজা দুধ দহন করে এনে মেয়েদের দিল। এই নাও মেয়েরা, তাজা দুধ পান করো, এটি তোমাদের ক্লান্তি দূর করবে। তার কণ্ঠে ছিল গভীর মমতা। মেয়েরা ধন্যবাদ জানিয়ে দুধ পান করল, যা মরুভূমির গরমে এক অসাধারণ পানীয় মনে হল। তাদের হাসির শব্দে কুঁড়েঘরের নীরবতা দূর হয়ে এক আনন্দের আভা ছড়িয়ে পড়ল। সকালে যখন মেয়েরা বলল, বাবাজি, এবার আমাদের যেতে হবে, আহমেদ তাদের আটকাতে চাইল। এখানে বালির ঝড় আসে, আর গাড়িও তো আটকে আছে, তোমরা কিভাবে যাবে? সে নানা অজুহাত দেখাল। তারা সবাই মিলে আবার গাড়ির কাছে গেল, কিন্তু গাড়িটি তখনও বালিতে গভীরভাবে গেঁথে গেছিল। আহমেদ আবারও চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। ক্লান্ত হয়ে তারা আবার কুঁড়েঘরে ফিরে এলো। আহমেদ তাদের জন্য সাধারণ কিন্তু সুস্বাদু খাবার তৈরি করল, ছাগলের দুধ দহন করে দিল। তার আন্তরিক সেবায় মেয়েরা মুগ্ধ হল। তারা এখন আর আহমেদের সাথে আরও সহজ হতে শুরু করল। তারা জানতে চাইল, আহমেদ, তুমি এখানে কিভাবে এলে? তোমার কি কোনো পরিবার নেই? আহমেদ তখন তার জীবনের করুণ কাহিনী শোনাল। কিভাবে সে প্রতারিত হয়ে এই মরুভূমিতে এসেছে, কিভাবে তার মালিক মাসে একবার এসে তাকে খাবার দিয়ে যায় আর তাকে বকাবকি করে চলে যায়। মেয়েদের মন দুঃখে ভরে গেল। তারা তাদের গাড়িতে থাকা নতুন কাপড় চোপড় বের করে আহমেদকে দিল। তারা তার দাড়ি কেটে দিল এবং তাকে স্নান করিয়ে দিল। নতুন পোশাকে আহমেদ যেন এক সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে উঠল। তার চোখে এক নতুন ঔজ্জ্বল্য ফিরে এলো, যেন তার যৌবন ফিরে এসেছে। আহমেদ বলল, তোমাদের আরও কিছুদিন এখানে থাকতে হবে। আমার মালিক এলে হয়তো গাড়ির একটা ব্যবস্থা হবে। মেয়েরা এখন আহমেদের আতিথেয়তায় অভ্যস্ত হয়ে গিয়েছিল। তারা ছাগলের সাথে খেলত, মরুভূমির গল্প শুনত। আহমেদ তাদের পুরনো দিনের কথা বলত, যখন সে যুবক ছিল আর তার জীবনটা অন্যরকম ছিল। দিন কাটতে লাগল, আর মেয়েরা আহমেদের আরও কাছাকাছি আসতে লাগল। দিনের পর দিন অতিবাহিত হতে লাগল। মেয়েরা আহমেদের কুঁড়েঘরে এক নতুন জীবন খুঁজে পেয়েছিল। আহমেদ প্রতিদিন সকালে ছাগল চড়াতে যেত, ফিরে এসে তাদের জন্য তাজা দুধ আর খাবার নিয়ে আসত। তার গল্পগুলো, যা বহু বছর ধরে মরুভূমির বালিতে চাপা পড়েছিল, এখন এই 5 সুন্দরী কন্যার কাছে এক অমূল্য সম্পদ মনে হতো। তারা আহমেদের দুঃখের কাহিনী শুনে ব্যথিত হতো। ফাতিমা, লায়লা, আমিনা, জয়নাব আর সারা, তারা এখন আহমেদকে বাবাজি না বলে স্রেফ আহমেদ বলে ডাকত। তারা তার পুরনো পোশাক ধুয়ে দিত, তার দেখাশোনা করত। যখন মেয়েরা তার দাড়ি কামাত, আহমেদ যেন এক নতুন যৌবন ফিরে পেত। তোমরা সবাই এত সুন্দর যে মরুভূমিও তোমাদের সামনে ম্লান হয়ে যায়, আহমেদ বলত, আর মেয়েরা মিষ্টি করে হাসত। রাতে যখন আহমদ ঘুমিয়ে পড়ত, মেয়েরা তার পাশে বসত। ফাতিমা তার চুলে হাত বোলাত, লায়লা তার হাত ধরত। আহমদ, তুমি এত ভালো, তারা নিজেদের মধ্যে বলাবলি করত। আহমদ ঘুম থেকে জেগে উঠলে ভয় পেয়ে যেত। তোমাদের ঘুম আসছে না, কি হয়েছে? কিন্তু মেয়েরা অজুহাত দেখাত, এমনি। আসলে তারা সবাই আহমদের প্রতি এক গভীর দুর্বলতা অনুভব করতে শুরু করেছিল। প্রতিটি মেয়ে চাইত আহমদ যেন তাকেই বিয়ে করে। আহমদও তাদের ভালোবাসতে শুরু করেছিল। বছরের পর বছরের নিঃসঙ্গতার পর এই মেয়েরা তার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছিল। সে অজুহাতে তাদের কাছাকাছি আসত, কখনো খাবার দেওয়ার সময় তাদের হাত ছুঁয়ে দিত, কখনো তাদের সৌন্দর্যের প্রশংসা করত। তোমার চুল রেশমের মতো নরম, সে বলত। মেয়েরা এখন খোলাখুলিভাবে আহমদের সাথে কথা বলত। তারা জানালো যে তারা সবাই বোন, এক ধনী শেখের কন্যা, যারা রোমাঞ্চের খোঁজে মরুভূমিতে বেরিয়েছিল। আমাদের বাবা খুব ধনী, কিন্তু অত্যন্ত কঠোর মেজাজের, ফাতিমা বলত। আহমদ মুগ্ধ হয়ে তাদের কথা শুনত, আর মনে মনে ভাবত, যদি এই সব কিছু তার জীবনের অংশ হয়ে যায়। একদিন আহমদ বলল, আমার মালিক শীঘ্রই আসবে, সে আমার জন্য রেশন নিয়ে আসবে, আর হয়তো তোমাদের গাড়ি বের করতেও সাহায্য করতে পারবে। মেয়েরা চিন্তিত হয়ে পড়ল, কারণ তারা এখন এই জায়গা ছেড়ে যেতে চাইছিল না। আহমদের যত্ন নেওয়া তাদের অভ্যাসে পরিণত হয়েছিল, আর তারা তাকে এক নতুন জীবন দিচ্ছিল। আহমদ এখন নতুন আশায় বুক বাঁধেছিল। মরুভূমির একাকিত্ব সে ভুলেই গিয়েছিল।
মেয়েরা ছাগল চড়াত, কুড়েভার সাজাত আর আহমদের সাথে গান গাইত। আহমদের চোখে আনন্দ ঝলমল করত। তোমরা সবাই আমার জন্য ফেরেশতা, সে বলত। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, মেয়েরা আহমদের কাছে আসত, অজুহাতে তাকে জাগাত আর গল্পে মেতে উঠত। আহমদ তাদের সৌন্দর্যে এতটাই মোহিত ছিল যে তার মনে হতো তারা যেন অপ্সরা। তোমরা সবাই একরকম সুন্দর, সে বলত। আরব সংস্কৃতিতে বহুবিবাহের প্রচলন ছিল, তাই মেয়েরা চাইছিল যে আহমদ তাদের সবাইকে বিয়ে করুক। আহমদও এখন তাদের আর হারাতে চাইছিল না। দিন রাত কাটতে লাগল আর তাদের সম্পর্ক আরও মজবুত হতে লাগল। আহমদের স্বাস্থ্য ভালো হচ্ছিল, তাকে এখন সত্যি একজন যুবক মনে হচ্ছিল। মেয়েরা তাকে খাবার খাওয়াত, দুধ পান করাত এবং ভালোবাসত। অবশেষে একদিন দূর থেকে একটা গাড়ির শব্দ ভেসে এলো। আহমদের মালিক আসছিল। মেয়েরা ভয় পেয়ে গেল। এখন কি হবে তারা ভাবছিল। মালিক, যিনি একজন ধনী শেখ, কুঁয়ে ঘরের কাছে পৌঁছালেন। তিনি গাড়ি থেকে রেশন নামাচ্ছিলেন যখন হঠাৎ তার চোখ পড়ল তার মেয়েদের উপর। ফাতিমা, লায়লা, আমিনা, জয়নব, সারা। তিনি বিস্ময়ে চিৎকার করে উঠলেন। খুশিতে দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরলেন। তোমরা এখানে কিভাবে? মেয়েরা সব ঘটনা বলল, কিভাবে তাদের গাড়ি বালিতে আটকে গিয়েছিল, আহমদ কিভাবে তাদের সাহায্য করেছিল এবং তাদের যত্ন নিয়েছিল। শেখ আহমদকে দেখলেন, যিনি এখন নতুন পোশাকে উজ্জ্বল হয়ে উঠেছেন। মেয়েরা খুশি ছিল, কিন্তু তাদের মুখে একটা উদ্বেগ ছিল। শেখ আহমদকে জিজ্ঞাসা করলেন, আহমদ, তুমি এখানে কিভাবে পৌঁছলে? আহমদ তখন তার জীবনের সব ঘটনা বলল, কিভাবে এই শেখই তাকে প্রতারণা করে এখানে এনেছিল এবং দাস বানিয়েছিল। শেখের মনে পড়ল, এ তো সেই যুবক যাকে তিনি বহু বছর আগে এনেছিলেন। শেখের মুখ লজ্জায় লাল হয়ে গেল। আমাকে ক্ষমা করে দাও আহমদ, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। তুমি এখন স্বাধীন। আহমদ স্তম্ভিত হয়ে গেল। বছরের পর বছরের দাসত্ব আজ শেষ হচ্ছিল। মেয়েরা খুশিতে চিৎকার করে উঠল। ফাতিমা শেখের দিকে তাকিয়ে বলল, আব্বা, আহমদ শুধু আমাদের সাহায্যই করেনি, সে আমাদের মনও জয় করে নিয়েছে। আমরা সবাই আহমদকে বিয়ে করতে চাই। শেখ রাগে চিৎকার করে উঠলেন, এ কি বাজে কথা, তোমরা একজন বৃদ্ধ লোককে বিয়ে করতে চাও? এটা হতে পারে না। তার কণ্ঠ মরুভূমিতে প্রতিধ্বনিত হল। আহমদ পাশে দাঁড়িয়ে হতবাক এবং ভীত ছিল। এই মেয়েরা কি বলে দিল, সে মনে মনে ভাবছিল। যদিও সে মনে মনে খুশিও ছিল, কারণ সে এই মেয়েদের ভালোবাসতে শুরু করেছিল। বিশেষ করে ফাতিমাকে, যে প্রতি রাতে তার কাছে আসত, তার পা টিপে দিত এবং ভালোবাসার কথা বলত। ফাতিমার চোখ তাকে সবসময় শান্তি দিত, তার হাসি তার একাকিত্ব ভুলিয়ে দিত। আহমদ ভাবছিল, যদি এই স্বপ্ন সত্যি হয়ে যায়, কিন্তু শেখ কখনো রাজি হবে না। মেয়েরা তাদের বাবার সামনে দৃঢ়ভাবে দাঁড়াল। লায়লা বলল, আব্বা, আহমদ বৃদ্ধ নয়, মনের দিক থেকে সে যুবক। সে আমাদের ভালোবাসা দিয়েছে, যত্ন নিয়েছে, আমরা তার ছাড়া থাকতে পারব না। আমিনা বলল, আমাদের জন্য সে এক ফেরেশতা। জয়নব এবং সারাও সম্মতি জানাল। শেখের রাগ ধীরে ধীরে ঠান্ডা হতে লাগল। তিনি তার মেয়েদের মুখের দিকে দেখছিলেন। তাদের চোখে ছিল এক গভীর সংকল্প। বছরের পর বছর তিনি কঠোর মেজাজের ছিলেন, কিন্তু তার মেয়েদের সুখ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। অবশেষে শেখ তার মেয়েদের কাছে হার মানলেন। তিনি আহমদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আহমদ, তুমি আমার কোন মেয়েকে বিয়ে করতে চাও? আহমদ একটু ভাবল, তার মন ফাতিমার জন্য ধুকপুক করছিল। আমি ফাতিমাকে বিয়ে করতে চাই, সে বলল। শেখ অবাক হয়ে গেলেন, কিন্তু ফাতিমার চোখে আনন্দ দেখে তিনি মৃদু হাসলেন। আহমদ একটি শর্ত রাখল, কিন্তু আমি এখন এখানেই থাকতে চাই, এই মরুভূমিতে। আমি আর বাড়ি ফিরে যেতে চাই না। যখন আমি এখানে এসেছিলাম তখন ছোট ছিলাম, এখন বৃদ্ধ হয়ে গেছি। আমার মা বাবা হয়তো মারা গেছেন, তাই আমি বাকি জীবনটা এখানেই কাটাতে চাই। শেখ মাথা নেড়ে বললেন, যেমন তুমি চাও। সেখানেই মরুভূমিতে শেখ সঙ্গে সঙ্গে বিয়ের আয়োজন করলেন। আহমদ এবং ফাতিমার বিয়ে হয়ে গেল। শেখ আহমদকে দেখে বললেন, আজ থেকেই সব ছাগল, এই কুঁড়েঘর, এই সব ধনসম্পদ তোমার। তোমার কাছে যা আছে সব তোমার। আহমদের চোখ জলে ভরে উঠল। সে ভাবতেও পারেনি যে তার জীবন এমন এক অপ্রত্যাশিত মোড় নেবে। বাকি মেয়েরা খুশি ছিল, কিন্তু কিছুটা দুঃখিতও। তবে ফাতিমার সুখ দেখে তারা সন্তুষ্ট। শেখ তার লোকদের ডাকলেন, গাড়ি বালি থেকে বের করালেন এবং বাকি মেয়েদের নিয়ে শহরে ফিরে গেলেন। আহমদ এবং ফাতিমা মরুভূমিতে থেকে গেল। তাদের জীবন এখন সুখময় ছিল। আহমদ এবং ফাতিমা মিলে কুঁড়েঘরটিকে এক সুন্দর বাড়িতে পরিণত করল। ফাতিমা প্রতিদিন আহমদের পা টিপে দিত, তাকে ভালোবাসত।
আহমদ ছাগল চড়াতো, দুধ দোহন করে ফাতিমাকে দিত। তুমি আমার জীবন বদলে দিয়েছ, আহম্মদ বলতো। ফাতিমা মিষ্টি হেসে বলতো, তুমি আমাকে সত্যিকারের ভালোবাসা শিখিয়েছ। শেখ মাঝে মাঝে আসতেন, রেশন নিয়ে আসতেন এবং দেখতেন যে আহম্মদ এখন কতটা সুখী। মরুভূমির একাকিত্ব এখন এক ভালোবাসার গল্পে পরিণত হয়েছিল। আহম্মদের স্বাস্থ্য ভালো হচ্ছিল, তাকে এখন সত্যিই একজন যুবক মনে হচ্ছিল। ফাতিমা তার যত্ন নিত, খাবার তৈরি করত আর গল্পে মেতে রাখত। বছর কাটতে লাগলো, আহম্মদ এবং ফাতিমার সন্তান হলো। কুঁড়েঘরটি এখন এক ছোট বাড়িতে পরিণত হয়েছিল। বাচ্চারা ছাগলগুলোর সাথে খেলত, মরুভূমির হাওয়ায় তাদের হাসির শব্দ ভেসে বেড়াত। আহম্মদ মাঝে মাঝে শেখের কাছে যেত, কিন্তু প্রতিবারই মরুভূমিতে ফিরে আসত। এখানেই আমার স্বর্গ, সে বলতো। ফাতিমা এতটাই সুন্দর ছিল, আর আহম্মদ তাকে দেখে প্রতিবারই মন হারিয়ে ফেলত। শেখ বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি সন্তুষ্ট ছিলেন যে তিনি তার ভুলের প্রায়শ্চিত্ত করতে পেরেছেন। গল্পটি শেষ হল সুখ এবং ভালোবাসায়।